আসসালামু আলাইকুম। ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় হতে যাচ্ছে মঙ্গলবার, এবং তার বিরুদ্ধে সম্ভবত রাজধানীতে আরও 4টি মামলা রয়েছে। যে মামলায় রায় হতে যাচ্ছে তাতে 8টি অভিযোগ আনা হয়েছে। সেগুলোর মধ্যে কি? এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দিয়েছেন তিনি। এ ধরনের অভিযোগ। মামলার রায়ে কী হবে খুব স্বাভাবিকভাবেই নিশ্চয়ই আমরা জানি না বা জানার কথা নয়। আদালত যা যৌক্তিক মনে করবেন নিশ্চয়ই তাই করবে, এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা কোনো মন্তব্যও করতে চাই না। তবে মানুষের মুখে মুখে অনেক আগে থেকেই একটা গুঞ্জন যে প্রথম ফাঁসিটি কার্যকর করা হবে হাসানুল হক ইনুর ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে যে কেন এমন গুঞ্জন, কেন মানুষের এ ধরনের একটি পারসেপশন বা ধারণা তৈরি হয়ে বসে আছে? অনেকের ধারণা, নিশ্চয়ই অনেকে বলেন যে এই 24শে আন্দোলনকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে, শেখ হাসিনার ফাঁসির রায় তো হয়েছে, তিনি তো ভারতে রয়েছেন, তাকে তো আনা সম্ভব না। সেই জায়গা থেকে অভ্যুত্থানের নেতৃত্বকে খুশি রাখতে একটা টোকেন বিচার বা প্রতীকী বিচার করা হতে পারে, এবং সেই জায়গা থেকে সেই বিচারটি কার্যকর করা হবে 1 নম্বরে হাসানুল হক ইনুর ক্ষেত্রে। এরপর সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিংবা সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমানিফ রহমান বা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের কপালেও এ ধরনের ভাগ্য নির্ধারিত হয়ে থাকতে পারে। অনেকের মুখে মুখে গুঞ্জন, এগুলা অনেকের ধারণা। এই যে মানুষের আগে থেকে এ ধরনের একটি বিশ্বাস বা ধারণা তৈরি হয়ে আছে, এর মধ্য দিয়ে কি খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে না যে আমাদের বিচার ব্যবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কেন মানুষের এরকম আগে থেকেই বিশ্বাস তৈরি হয়ে থাকা অথবা অনাস্থা তৈরি হওয়া বিচার ব্যবস্থার প্রতি? বিশেষভাবে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া তো নিঃসন্দেহে শুরু থেকে প্রশ্নবিদ্ধ। যখন কিনা খোদ সরকারের আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতন মানুষেরা আগে থেকেই মন্তব্য করে থাকেন যে নির্বাচনের আগেই 2025-এর ডিসেম্বরের মধ্যেই বেশ কয়েকটি মামলার রায় হবে। একজন আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা যখন নিজের মুখ থেকে রায়ের টাইম ফ্রেম বেঁধে দেন, তখন বুঝতে হবে এর মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে। তাছাড়া এই যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালকে তো বিতর্কিত করেছেন খোদ রাষ্ট্রপক্ষের কৌশলীরাই, বা যে বিচারিক প্রক্রিয়া। যেমন শুরু থেকে আমি বলে আসছি যে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, সেই ট্রাইব্যুনালেই কেন শেখ হাসিনার বিচার চলছে বা রায় হয়েছে, যে শেখ হাসিনা সরকারের সময় যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হয়েছে। এবং যেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি আবার সেই ট্রাইব্যুনালেরই রাষ্ট্রপক্ষের আইনজীবী হন, প্রধান কৌশলী বা চিফ প্রসিকিউটর হন কোন যুক্তিতে? খুব স্বাভাবিক প্রশ্ন এটি। 24-এর ঘটনাগুলোর জন্য শেখ হাসিনা সহ আরও অনেকে যদি সত্যিই অপরাধী হয়ে থাকেন, তাদের বিচার কাজ যদি করতেই হয়, সাধারণ আদালত হতে পারত, অথবা তাদের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বা মামলা পরিচালনার জন্য আরও একাধিক ট্রাইব্যুনাল গঠন করা যেত। কেন সেই একই ট্রাইব্যুনালে এগুলো করা হচ্ছে? এগুলো অনেকেরই প্রশ্ন, এবং অনেকে তো সরাসরি বলছেন যে এগুলো স্রেফ প্রতিহিংসা। 71-এর যুদ্ধাপরাধীদের এখানে বিচার প্রক্রিয়া চলেছে, বিচার হয়েছে, অর্থাৎ প্রতিহিংসার জায়গা থেকে শেখ হাসিনা সহ তার যারা সহযোগী ছিলেন তাদেরও বিচার করতে হবে। যেমন এই ট্রাইব্যুনালে জুডিশিয়াল কিলিং চলছে এমন অভিযোগ এনে তো উচ্চ আদালতে একটি রিটও করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট
মোহসেন রশিদের মাধ্যমে। আবার এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের জন্য অবৈধ সেই মন্তব্য করে বিএনপি দলীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, তাকে কি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল সেও আমরা জানি। এই আদালতের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরদের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে ঘুষ লেনদেনের। এই ঘুষ দুভাবেই গ্রহণ করা হয়েছে। একদিকে বিশেষ কাউকে, বিশেষ কোনো ব্যক্তিকে এই গণ অভ্যুত্থান সংক্রান্ত মামলায়, হত্যা মামলায় ঢুকে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে ঘুষ নিয়ে আবার কাউকে কাউকে মামলা থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। এমন অভিযোগ কোনো কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে, আবার অন্য প্রসিকিউটরদের পক্ষ থেকে, সেটিও তো আমরা জানি। এবং এ নিয়ে নাকি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমাদের বর্তমান যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব, তিনি বলেছেন, কিন্তু সেই তদন্ত কমিটির প্রতিবেদনগুলো কোথায়? ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, তিনিও যখন এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার চলে, তাদের পক্ষ হয়ে লড়তে চেয়েছেন। তৎকালীন আওয়ামী লীগ সরকার অনুমতি দেয়নি। পরবর্তীতে যখন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলো, সেই বিচারের হয়ে বা শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজেও আইনি পরামর্শক হয়ে ডক্টর ইউনূস সরকারের সময় নিযুক্ত হয়েছিলেন। একটা সময় সেই টবি ক্যাটম্যানও এই ট্রাইব্যুনাল ছেড়ে দিলেন। তার মেয়াদ যখন শেষ হয়ে গেল, চুক্তিভিত্তিক যে নিয়োগ ছিল, সেই মেয়াদ শেষের পরেও যদিও ইউনূস সরকার তার মেয়াদ বৃদ্ধি করতে চেয়েছিল, কিন্তু তিনি করেননি, বেশ কিছু অভিযোগ উত্থাপন করে। আবার 24-এর বিভিন্ন হত্যা মামলা নিয়েও তো অনেক ধরনের অভিযোগ রয়েছে, প্রশ্ন রয়েছে। যে ব্যক্তি চট্টগ্রামে যেদিন হত্যা করলো বা তার নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত হলো, সেই একই ব্যক্তি আবার উড়ে এসে ঢাকার উত্তরাতে বা যাত্রাবাড়িতে একই দিনে একই সময় কিভাবে হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন? এমন তো হয়েছে। কেন এত বিতর্ক, কেন এত প্রশ্ন? এর উত্তর নিশ্চয়ই আমাদের জানা আছে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।